বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ডিওয়াইএফআই চতুর্দশ রাজ্য সম্মেলনকে সামনে রেখে সংগঠনের সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। প্রধান বক্তা ছিলেন ডিওয়াইএফআই প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের চতুর্দশ রাজ্য সম্মেলনকে সামনে রেখে এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনের সোনামুড়া বিভাগীয় কমিটি। সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত এই আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য তথা ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। আলোচনা সভায় এছাড়া উপস্থিত ছিলেন সিপিএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য বিধায়ক শ্যামল চক্রবর্তী, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি তাপস দত্ত, সোনামুড়া বিভাগীয় সভাপতি নিত্যানন্দ বর্মন, সম্পাদক অধীর ভৌমিক প্রমুখ। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ সেলিম বলেন, 18 বছর পর যখন ত্রিপুরা রাজ্য সম্মেলনে আপনারা মিলিত হচ্ছেন আর কয়েকদিন পরে এখানে, তখন ওটাকে আরো বিস্তারিতভাবে এবং আরো তাহলে তার জন্য একটা সংগ্রাম করতে হয়। এবং দ্বিতীয়ত, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তার শিক্ষা হচ্ছে সেটা এককভাবে হয় না, একটা সামূহিকভাবে, সামগ্রিকভাবে, সমবেতভাবে। এজন্যই তো গণতান্ত্রিক, ঐক্যবদ্ধভাবে। এই জন্য তো ঐক্যের লড়াই। এই জন্য জাত, পাত, ধর্ম, বর্ণ, মন্দির, মসজিদ, জাতি উপজাতির নামে যারা বিভেদ তৈরি করার চেষ্টা করছে তার বিরুদ্ধে লড়াই। তাহলে আমি যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নকে আমি বাস্তবায়িত করতে পারবো না। আর বামপন্থী এটা এমনি কথার কথা না। তো সবারই বাঁ আছে, ডান আছে, হাত আছে, কান আছে, সবাই বাঁ চোখ আছে, ডান চোখ আছে। কিন্তু ঐতিহাসিকভাবে বামপন্থা মানে হচ্ছে রাজনীতির জগতে, সমাজে, সংস্কৃতিতে যে করবে না বলে ঠিক আছে একটা তাগড়া করা নিয়ে চলে গেলাম। আর রাহুল গান্ধীর ক্ষেত্রে হচ্ছে মনমোহন সিং ফেল করেছে, সোনিয়া গান্ধী হবে না, তাহলে রাহুল গান্ধীকে নেওয়া যেহেতু আগে থেকে ঠিক করে নিচ্ছে। তার মানে জানেওয়ালা গান্ধী ছিল, রেনেওয়ালা গান্ধী ছিল, আনেওয়ালা গান্ধী আছে, আগে থেকে ঠিক হয়ে গিয়েছে। একটা গান্ধী পরিবারের একটা নাম লাগানো তো থাকে। ডিওয়াইএফআই রাজ্য সভাপতি তাপস দত্ত বলেন, কেন এই শিরোনামটা রেখেছি? আমরা শিরোনাম রেখেছি এই জন্যে, আপনারা জানেন যে আমাদের যে চতুর্দশ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাকে কেন্দ্র করে আমরা একটা স্লোগান উপস্থিত করেছি। সেই স্লোগানটা হচ্ছে সমাজতন্ত্র ও বিকল্পের লড়াইয়ে চাই উন্নত চেতনা এবং বলিষ্ঠ মূল্যবোধ। স্বাভাবিকভাবে আজকে বিকল্পকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে। বিকল্প মানে কি? বিভিন্ন জন বিভিন্ন ধরনের বিকল্প উপস্থিত করতে চাইছেন। তার জন্য আমরা মনে করি এই মুহূর্তে আমাদের দেশ জোড়া বাম এবং গণতান্ত্রিক অংশের যে রাজনৈতিক দল, যে শক্তি, সেই শক্তির জয়কে অনিবার্য করে তুলতে না পারলে পরে আমরা যে বিকল্পের ভাবনা ভাবছি সে বিকল্পকে আমরা বোধহয় নিয়ে আসতে পারবো না, সে বিকল্পকে অন্তত রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারবো না। আমরা কেউ মনে করি না এটাই একমাত্র বিকল্প, কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের সামনে অন্য কোনো বিকল্প হতে পারে না। বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, বইয়ের দোকান খুললে পরে শিক্ষার জন্য যদি লাভ কম হয় আর মদের দোকান খুললে পরে যদি লাভ বেশি হয়, বইয়ের দোকান বন্ধ করে দিয়ে মদের দোকান খুলে দেয়, কারখানা খুলে দেয়। কারণ লাভের দরকার, সমাজের কোনো দরকার নেই। এই ব্যবস্থার মধ্যে সারা দুনিয়ার মধ্যে যুদ্ধবাদী তৎপরতা লাগিয়ে রাখার জন্য যুদ্ধে বিভিন্ন দেশের মধ্যে ভাগাভাগি করে রেখে দেওয়া হয়। একটা মানে দেশে দেশে লাগিয়ে রাখা হয় স্থায়ীভাবে, যাতে যুদ্ধাস্ত্র বিক্রি হয় মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই ধরনের অবস্থা আছে। এই ব্যবস্থায় একটা সর্বোচ্চ সীমা আছে, যেটাকে সাম্রাজ্যবাদ বলে। সভায় গোটা বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে যুবক যুবতীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রতন দাস ও টোটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া শ্রীমন্তপুর গ্রামের ভোগজুর এলাকায় ইন্দো বাংলা সীমান্তে একটি ধানের জমি মাটি খুঁড়তে গিয়ে পাওয়া যায় প্রচুর পোড়া ইট। এলাকার শিক্ষিত যুবকদের দাবি এটা হয়তো প্রাচীন বৌদ্ধ সভ্যতার ধ্বংসাবশেষ। দাবি উঠেছে গোটা এলাকা সরকারিভাবে খনন কার্য চালানোর। খ্রিস্টীয় 7 শতক থেকে 13 শতক পর্যন্ত বর্তমান বাংলাদেশের ময়নামতি একাধারে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল। এখানে যতগুলো বিহার আছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত বিহারটির নাম শালবন বিহার। বিহারটির কেন্দ্রস্থলে একটি মন্দির ছিল।
বিহারের প্রতিটি পার্শ্বের দৈর্ঘ্য 550 ফুট এবং প্রাচীর ঘেরা বিহারটির চারদিকে রয়েছে ভিক্ষুদের বাস উপযোগী 125টি কক্ষ, যা একসময় ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হতো। ছাত্রাবাসের প্রতিটি কক্ষ বর্গাকার এবং প্রতিটি কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ 12 ফুট এবং কক্ষগুলোর সামনে ছিল টানা বারান্দা। বৌদ্ধবিহারটি দেখতে অনেকটা দুর্গের মতো এবং এর প্রাচীর 5 ফুট পুরু। এই দুর্গটিকে প্রাচীন বাংলার বৌদ্ধ সভ্যতার সূতিকাগার বলেই মনে করেছেন ঐতিহাসিকগণ। একই ধরনের বৌদ্ধ সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয় বক্সনগরে মঠ টিলায়। বক্সনগর কুমিল্লার শালবন বিহার, ময়নামতির কুটিল্লা মোড়া, রূপবান মোড়ার অনুরূপ সভ্যতার নিদর্শনে চাপা পড়ে আছে সোনামুড়া রবীন্দ্রনগর এলাকায়। আয়তনে অনুরূপ ঐতিহাসিক নিদর্শনগুলোর তুলনায় অনেক বেশি বিস্তৃত সোনামুড়ার অনাবিষ্কৃত ঐতিহাসিক নিদর্শনটি। এখানে মূল রাজবাড়িটি রয়েছে রবীন্দ্রনগর বাজারের পাশে। প্রায় 400 বর্গমিটার এলাকায় বিস্তীর্ণ রাজবাড়িটি। রাজবাড়িটির দক্ষিণ দিকে আজও রয়েছে একটি বিশাল দিঘি, নাম মগ দিঘি। মগ রাজত্বের আমলেই এই পুকুরটি খনন করা হয় বলে অনুমান। রাজবাড়ির পূর্ব দিকে রয়েছে আরেকটি দিঘি, নাম দুধ পুষ্করণী। দক্ষিণ দিকের পুকুরে যাওয়ার জন্য ছিল পোড়া ইটের সিঁড়িও, যার ধ্বংসাবশেষ আজও রয়েছে। মূল রাজবাড়ির উপর বিশাল বিশাল গাছ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে শত শত বছর ধরে। সেগুলোর ফাঁকে আজও দেখা যায় হাজার হাজার পোড়া ইটের ভাঁজ। কিন্তু গত কয়েকদিন আগে রবীন্দ্রনগরের পশ্চিম পাশে ভোগজুর এলাকায় ধানের জমিতে পুকুর খনন করতে গিয়ে মাটির নিচে সন্ধান পাওয়া যায় আরেকটি রাজপ্রাসাদের। প্রায় 5 ফুট পুরু পোড়া ইটের দেওয়াল ছড়িয়ে রয়েছে দিকে দিকে। সন্ধান পাওয়ার পরেই শুরু হয় ইট তুলে বাড়ি নিয়ে যাওয়ার প্রতিযোগিতা। কমপক্ষে 20 ট্রাক ইট সেখান থেকে পাচার হয়ে যায়। গোটা গ্রামে প্রতিটি বাড়িতেই রয়েছে ইটের স্তূপ। সেগুলো ভেঙে সুরকি করা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়। দাম কম হওয়ায় নির্মাণ কাজের ঠিকাদারগণ সেগুলো কিনে নিয়ে যাচ্ছে গ্রামবাসীদের কাছ থেকে। এলাকায় দাবি উঠেছে গোটা এলাকায় খনন কার্য চালানো হোক। তাদের অনুমান এখানে মাটির তলায় লুকিয়ে রয়েছে প্রাচীন ইতিহাসের বহু নিদর্শন। গুপ্তযুগের বৌদ্ধ সভ্যতার নিদর্শনের সঙ্গে মিল রয়েছে খুঁজে পাওয়া ঐতিহাসিক উপাদানগুলোর সঙ্গে। এই যে ইটের ভাঁজগুলি দেখা যায়, হ্যাঁ, এত সুন্দর অত্যাধুনিক ইটের ভাঁজ। তখনকার আমলে এই ভাঁজ দেখতে তো আমরা বুঝতেই পারি না, এত সুন্দর ইটের স্ট্যাক। আসলে এটা কি মনে হয়? ব্যাপার হলো এই জায়গাটার নাম হলো মনে করো সুবাপুর 1 নম্বর ওয়ার্ড, সোনামুড়া সাব ডিভিশনের অন্তর্গত। রবীন্দ্রনগরের পাশেই একটা গাঁওসভা সুবাপুর। এখানে আমরা জানতে পারি যে প্রাচীনকালে কোনো এক সময় হইতে এখানে এক রাজার বাড়ি ছিল। এটার এমনিতেও একটা বর্তমানে আমরা চিনি যে রাজবাড়ি। আসলে কোন রাজার বাড়ি সেই নামবিহীন, কিন্তু এইভাবে আমরা চিনি। এখন যে এখানকার যে ইটের ভাঁজগুলি দেখি, হয়তো এখানে কোনো না কোনো সময় হয়তো বিশাল অট্টালিকা বা কোনো রাজার কোনো কিছুই ছিল, রাজপ্রাসাদ। এগুলি দেখে আমরা অনেকটা ভাবি আসলে বর্তমানে এটার কোনো তদন্ত নাই, সুষ্ঠু কোনো ত্রিপুরা রাজ্যে কিংবা প্রত্নতাত্ত্বিক বিভাগ এখনও আদৌ এদা পর্যন্ত কোনো কিছু করছে কি না, জানছে কি না এটাও জানি না। আমরা দেখছি এই অবস্থায় আছে। আর দেখা যাক আগামী দিন কি বোঝা। এখানে রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য, ওই হিসাবে আমার সাধারণভাবে যে বলতে চাই যে এটার একটা সুষ্ঠু তদন্ত হোক, এখানে কি ছিল কি আছে। এই আর এর অন্তর্গত রাজবাড়ির দক্ষিণে বিশাল একটা দিঘি আছে, যে দিঘিটার নাম হলো মগপুকুর, আর এলাকাটার নাম হলো মগ্গার পাড়। যে আমাদের স্থানীয় ভাষায় গ্রামটার নাম মগ্গার পাড়। এই মগ পুকুরকে কেন্দ্র করে সেই পুকুরটার নাম হয়েছে, এই গ্রামটার নাম হয়েছে। তাছাড়া পাশে যে গাঁওসভা, রবীন্দ্রনগর গাঁওসভা, এখানে একটা বিশাল দিঘি আছে, সেই দিঘিটার নাম হলো দুধ পুকুর। হ্যাঁ, তো এখানে যে সুবাপুরের যে পুকুরটা আছে মগ পুকুর, এখানে যাওয়ার জন্য এই রাজবাড়ি থেকে 2-3টি সিঁড়িও দেখা যায়। সেই সিঁড়িটা আসলে কিসের ইঙ্গিত বহন করে, কি পুকুরে যাওয়ার জন্য সিঁড়ি করেছে না কি জন্য সেটা বলতে পারছি না। তা তো ঠিক, আমরা এখানে যে সিঁড়িটা দেখছি এটা রাজবাড়ির থেকে দক্ষিণে মগ পুকুরের দিকে মুখ করাই সিঁড়িটা। হয়তো সেই সিঁড়ি ওই পুকুরকে ব্যবহার করার জন্য হয়তো তৈরি হয়েছিল। পাশাপাশি পশ্চিমে আরেকটা দিঘি আছে, এটাও একটা বিশাল জলাশয়, খইয়া পুকুর। এইভাবে দেখা যায় রাজবাড়িকে কেন্দ্র করে পাশাপাশি 3 দিকে 3-4টা পুকুর দেখা যাইতে আছে। সামান্য 1 ফুট করে তোমার ইতান করছে পূর্ব মাঠে কোসারে পাড়া পাড়া বিছেন না বিছানা পর আর নিসমি গেছে
নিচে যায় না ওর দাদা ফিলারের মতন এটা চাই আচ্ছা আচ্ছা এরপর যে দূর কাছে দূরে ফিলার এখন নিচে দাদা শুধু হয় ওয়ালটি কি খুব ফাঁস 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 নিচে বিছাই না সিমেন্টের মতো কি সুন্দর বিছাই না তারপর সিমেন্ট দিয়ে জানো মাসিতে করো না এর উপরে এক লুট দিয়ে বিছাই ভাঙি ভেঙে আনছি সাইকেল দিয়ে আনছি ভাঙি ভেঙে আনছি এদিক থেকে প্রায় ওই যে প্রায় সুনীল আমার বাড়ি গেছে পুরো আটালি এরিয়াটা বড় এদিকে এই জায়গাটা এরপরে এই জায়গার ভিতরে আমরা যে কোনো কাজ করতে লাগলে মানে কাজ করা যায় না প্রায় আমার 3টা বলবো ইট নিচে কিন্তু পুরো স্ট্যাক বাই স্ট্যাক দেখা যায় ইটের আকৃতিটা কেমন চ্যাপটা নাকি আমরা এরকম ফাঁসও আছে এরকম ছোট আছে সাইজ করে এরকম এরকম ফাঁস পাতলা পাতলা এরকম সাইজ ইট কি শক্ত না নরম শক্ত আছে নরম আচ্ছা নাসরিন আক্তার লিজার রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে চলা শিল্প ও বাণিজ্য মেলা জমজমাট হয়ে উঠেছে। মেলায় বাংলাদেশ ও ভুটানের ব্যবসায়ীরাও স্টল নিয়ে বসেছেন। গত 27 জানুয়ারি থেকে রাজধানীর হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে 7 দিনব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। মেলার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মেলা প্রাঙ্গণে প্রতিদিনই প্রচুর লোকের সমাগম ঘটছে। মেলা প্রাঙ্গণের মূল মঞ্চে চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আর অন্য 3 দিকে বসেছে বিভিন্ন সামগ্রীর স্টল ও বিভিন্ন রকমারি খাবারের দোকান। গাড়ি থেকে পিঠে পুলি সবই মিলছে শিল্প ও বাণিজ্য মেলায়। দিন যতই যাচ্ছে ততই মানুষের ঢল নামছে মেলা প্রাঙ্গণে। শিশু থেকে বৃদ্ধ সকলকেই দেখা যাচ্ছে মেলা প্রাঙ্গণে। শুধু রাজ্যের কিংবা বহিরাজ্যের ব্যবসায়ীরাই নয়, মেলায় স্টল খুলেছে পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ কিংবা ভুটানের ব্যবসায়ীরাও। সব মিলিয়ে জমজমাট আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর জেলা কংগ্রেস আয়োজিত 2 দিনের কর্মশালার সমাপ্তি দিনে সাংবাদিক সম্মেলনে আগামী দিনের দলের কর্মসূচির বিভিন্ন বিষয় তুলে ধরেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন। উদয়পুর জেলা কংগ্রেস আয়োজিত 2 দিনের কর্মশালার সমাপ্তি হয় গতকাল। কর্মশালা শেষে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি দিবাচন্দ্র রাঙ্খল, বিধায়ক গোপাল রায়, বিধায়ক প্রণজিৎ সিংহ রায় সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। 2 দিনব্যাপী কর্মশালায় গৃহীত আগামী দিনের বিভিন্ন কর্মসূচি ও আলোচিত বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন। তিনি বলেন, পানীয় জলের সাংঘাতিক সমস্যা, তো রাজীব গান্ধী ওয়াটার সেফ ওয়াটারিং মিশন রয়েছে, পানীয় জলের অবস্থা কেন আমার টাকা আসছে, রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনা RGBY যেটা আসছে কেন গ্রাম কাভার্ড হবে না, কেন বিদ্যুৎ প্রত্যেকটি মহল্লায় মহল্লায় পৌঁছবে না, MGNREGA নিয়ে চলছে সাংঘাতিক করাপশন এবং দলবাজি। তার যে প্রবলেম হচ্ছে এই রাজ্যের, এর যে সুফল এই রাজ্যের মানুষের কাছে পৌঁছচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে মানুষের যে অবস্থানটা সেই অবস্থানটা খুব করণীয়। এবং যাদের কাছে পয়সা আছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার, গরিব এবং ধনীর মধ্যে দিনকে দিন ফারাকটা বেড়ে যাচ্ছে। যারা পয়সার মালিক তারা শুধু পয়সা উপার্জন করে যাচ্ছে, যাদের কিচ্ছু নেই তারা দিনকে দিন গরিব হচ্ছে। এই তো বামফ্রন্টের উপহার। তো আপনারা কি ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামীকাল সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনায় মাততে প্রস্তুত ছাত্রছাত্রীরা, তাই বাজারগুলিতে দেখা যাচ্ছে ভিড়। তবে বাদ ছাড়ছে জিনিসপত্রের অগ্নিমূল্য। কাল সরস্বতী পুজো, পড়ুয়াদের সঙ্গে অভিভাবকরা দল বেঁধে হাজির বাজারগুলোতে। স্কুল কলেজ থেকে শিক্ষক শিক্ষিকারা এসেছেন বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে নিচ্ছেন ফলমূল সহ পুজোর আনুষঙ্গিক জিনিসপত্র কিনতে। ভালো মন্দের বাজারে দরদামের চেয়েও প্রয়োজন বিদ্যাদেবীকে ঘরে তোলার, তারই প্রতিযোগিতা চলছে। তবে বাদ সাজছে জিনিসপত্রের অগ্নিমূল্য। দাম বেড়েছে বাগদেবীরও, 200 টাকা থেকে শুরু। এবার অবশ্য বড় সমস্যা দেখা দিতে পারে আম্রমুকুল নিয়ে। অনেক গাছেই আমের মুকুল আসেনি, তবে রেডিমেডের যুগে সবই পাওয়া যায়। নিয়ম মেনেই সবকিছুর মধ্যে শ্রীপঞ্চমীর জন্য প্রস্তুত বিদ্যার্থীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা ভারত কৃষক সভার উত্তর মহেশপুর ইউনিট কমিটির উদ্যোগে সেচের জলের দাবিতে এক ডেপুটেশন প্রদান করা হয় কাঠালিয়া ব্লকে। বিডিওর অনুপস্থিতিতে দাবি সনদ তুলে দেওয়া হয় এক আধিকারিকের নিকট।
কৃষি ও এমআই দপ্তরের খামখেয়ালিপনায় সেচের জলের সংকট চলছে উত্তর মহেশপুর মাঠে। শ্রী পদ্ধতিতে বোরো চাষিদের মাথায় হাত। আজ সংকট নিরসনে সারা ভারত কৃষক সভার স্থানীয় সংগঠনের পক্ষ থেকে মিহির দেব ও উর্ধব মজুমদারের নেতৃত্বে 6 জনের এক প্রতিনিধি দল কাঠালিয়া ব্লকে সেচের জলের দাবিতে ডেপুটেশনে সামিল হয়। উল্লেখ্য যে উত্তর মহেশপুর কৃষি মাঠে সময় উপযোগী প্রয়োজনীয় সেচের জল এবং কৃষি দপ্তর থেকে সার ওষুধ পাওয়া গেলে এই মাঠে সোনার ফসল ফলে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মরশুমের শুরুতে সেচের জলের সম্প্রসার এবং সময় উপযোগী সার ঔষধ না পাওয়াতে শুরু হয় কৃষকদের মধ্যে হাহাকার। সাম্প্রতিক কাকরি নদী থেকে এলআই মেশিনের সাহায্যে সেচের জল উত্তোলন হলেও বাজার এলাকায় পাইপলাইন ফেটে অর্ধেক জল বাজারের ডোবা নালায় ভর্তি হয়ে থাকে। দপ্তরের কর্মকর্তাদের বারবার জানানো সত্ত্বেও কোনো কর্ণপাত করছে না তারা। অপরদিকে মাঠে চলছে জলের জন্য কৃষকদের মধ্যে প্রচণ্ড হাহাকার। আজ কাঠালিয়া ব্লকে বিডিওর অনুপস্থিতিতে প্রতিনিধি দলটি অ্যাকাউন্ট্যান্ট এক্সটেনশন অফিসার সুধীর দাসের নিকট দ্রুত কার্যকরী ভূমিকা নেওয়ার অনুরোধ জানিয়ে প্রতিনিধি দলটি দাবি সম্বলিত প্রতিলিপি হাতে তুলে দেন। ডেপুটেশন শেষে প্রতিনিধি দলের সদস্যরা জানান, 2-1 দিনের মধ্যে জলের পাইপলাইন মেরামত না হলে ব্যাপক কৃষক আন্দোলন সংগঠিত হবে। কৃষক সভার পক্ষ থেকে সেখানে দীর্ঘদিন যাবৎ আমাদের যে মাঠে 70-80 গানি জমি চাষ করি, এবার আমাদের কৃষকদের মাথায় হাত। সেখানে পাইপলাইনটা দীর্ঘদিন আজকে 1 মাসের উপরে সেখানে হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, এখান দিয়ে সমস্ত জল বাইরে যেতে গেছে। দপ্তরকে জানানোর পরেও সেখানে কোনো সদুত্তর বা কোনো পদক্ষেপ দপ্তর নিতে আসে না, যার জন্য আজকে কৃষকদের জ্বালায় সেখানে রোয়া লাগানোর শেষ, সময় শেষ। এখন আমাদের হাজার হাজার টাকা কৃষকদের ক্ষতিগ্রস্ত। কৃষকরা এখন সেখানে পঞ্চায়েতকে ঘেরাও করে রাখার পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে কৃষকদের এখন মরার বাঁচার লড়াই সেখানে। কাজে এই পরিস্থিতিতে আমরা মাননীয় বিডিও মহোদয়কে জানানোর জন্য সেখানে উদ্যোগ গ্রহণ করি। বিডিও সাহেবকে আমরা না পেয়ে সেখানে অ্যাকাউন্টেন্ট সাহেবের কাছে আমাদের ডেপুটেশন সেখানে আমরা দিয়েছি। আগামী দিনে যাতে খুব দ্রুত গতিতে আমাদের লাইন সম্প্রসারণ করে কৃষকদের সেখানে জলসেচের মানে উদ্যোগ নেয়, এই জন্যই আজকে আমরা সেখানে ডেপুটেশনে মিলিত হয়েছি। কাঠালিয়া থেকে নারায়ণ বদ্রের রিপোর্ট, খবর ত্রিপুরা। এক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীর বটতলা জহর ব্রিজ সংলগ্ন এলাকায়। আবারও এক মৃতদেহ উদ্ধার হলো রাজধানীর প্রাণকেন্দ্রে। রাজধানীর বটতলা ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে জহর ব্রিজের নিচে উদ্ধার হয় মৃতদেহটি। এই মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে সাময়িক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর দেওয়া হয় বটতলা ফাঁড়িতে। পরে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায় জিবি হাসপাতালের মর্গে। মৃতদেহটির গলায় একটি আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তী সময়ে জানা যায় মৃত ব্যক্তি পেশায় একজন রিকশা চালক ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে সহ স্ত্রী বর্তমান রয়েছে। ধারণা করা হচ্ছে হয়তো অন্যত্র কোথাও খুন করে তাকে এই স্থানে ফেলে পালিয়ে যায় আততায়ীরা। তবে পুলিশ একটি মামলা নিয়ে গোটা ঘটনা তদন্ত করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 17 বছর অপেক্ষার পর পাওয়া সরকারি চাকুরির অবসান ঘটল মাত্র 17 দিনে। কুলুবাড়ি এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনায় নিহত শিক্ষক আব্দুল মজিদের শিক্ষকতা জীবনের ইতি ঘটল মাত্র 17 দিনে। মাত্র 17 দিনের মধ্যে শেষ হয়ে গেল শিক্ষকতা জীবনের একটি অধ্যায়ের। 17 বছর অপেক্ষা করে পাওয়া সরকারি চাকুরির ইতি ঘটল 17 দিনে। গত 31 জানুয়ারি বেলা 2:30 নাগাদ কুলুবাড়িতে ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত আব্দুল মজিদের সঙ্গে ঘটল এই মর্মান্তিক ঘটনাটি। রাজধানীর চারিপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মজিদ গত কিছুদিন পূর্বে স্নাতক শিক্ষক পদে অফার পায়। তার পূর্বে তিনি রাজমিস্ত্রি পেশার সঙ্গে যুক্ত ছিলেন। হতদরিদ্র আব্দুল মজিদের স্ত্রীর নাম হাসিনা বেগম, পেশায় রেখা শ্রমিক। রয়েছে 5 কন্যাও। 5 ভাইয়ের মধ্যে আব্দুল মজিদ ছিলেন তৃতীয়। তার বড় ভাইও 7 বছর পূর্বে জাতীয় সড়কে এক যান দুর্ঘটনায় মারা যান। 17 বছরের অপেক্ষার পর সরকারি চাকুরি পায় আব্দুল মজিদ। চাকুরি পেয়ে স্ত্রীকে বারণ করে যাতে সে আর রেখার কাজ না করে গত 3রা জানুয়ারি বিশালগড় বিদ্যালয় পরিদর্শকের নিকট সে কাজে যোগ দেয়। পোস্টিং পায় কুলুবাড়ি বালিকা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে। গত 15 জানুয়ারি সে কুলুবাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে এসে শিক্ষকতার কাজে যোগ দেন। তারপরেই গত 31 জানুয়ারি বিদ্যালয় শেষে বাড়ি ফেরার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি। অটো মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হন 12 জন যাত্রী। আব্দুল মজিদ ছিলেন অটো গাড়ির সামনে বসা অবস্থায়। মারাত্মকভাবে জখম হন তিনি। তার দুপাই ভেঙে চুরমার হয়ে যায়। ভেঙে যায় বুকের বেশ কয়েকটি হাড়ু। তাকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় জিবি হাসপাতালে।
সেখানে গতকাল বেলা 11টার সময় মৃত্যু হয় তার। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে তার সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে। তার বাড়িতে ছুটে যান সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। পরে সন্ধ্যায় তাকে কবর দেওয়া হয়। অটো গাড়িটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই এবং মারুতি ভ্যানের চালকের মদমত্ত অবস্থায় থাকার খেসারত দিতে হয় এই নতুন একটি জীবন শুরু করা আব্দুল মজিদ সহ তার গোটা পরিবারকে। অপরদিকে এই দুর্ঘটনায় আহত আরেক শিক্ষক পিনাকি রঞ্জন দাস ও মারুতি ভ্যানের চালক পরিমল নমকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়। অন্য একজন আহত মইফুল বেগমের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। সেই দিনের এই ভয়াবহ দুর্ঘটনার ছাপ এখনো তাজা হয়ে রয়েছে কুলবাড়িবাসীর মনে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর রাম ঠাকুর সেবা মন্দির অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উদ্বোধন করেন গোমতী জেলার জেলা শাসক মানিকলাল দে। শিবিরে মোট 24 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উদয়পুর গিরিধারী পল্লীস্থিত রাম ঠাকুর সেবা মন্দিরে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের 154তম বার্ষিক জন্মতিথি উৎসব উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় আশ্রম প্রাঙ্গণে। সকাল 11টায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন গোমতী জেলা শাসক মানিকলাল দে। তিনি বলেন, মানুষের কল্যাণ সেটা বিভিন্ন ধরনের ইস্যুর উপরে প্রোগ্রাম হয়, কিন্তু এই যে প্রোগ্রামটা, এই যে আপনারা যেটা করেছেন, সেটা এগুলোর চাইতে একদম ভিন্ন ধরনের। সেগুলোও মানুষের কল্যাণের জন্য, কিন্তু এটা একদম সরাসরি মানুষকে বাঁচানোর জন্যে অনুষ্ঠান। আমাদের ডক্টর রায় বিশদভাবে বলেছেন কেন রক্তদান করা উচিত, তার প্রয়োজন কী, এটা সম্পর্কে বলার কোনো অবকাশ নেই। আপনারা অনেকেই জানেন, জানেন বলেই আজকে আপনারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন। সুতরাং প্রথমেই আপনাদেরকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি যে রক্তের বিকল্প নেই, ডাক্তারবাবু বলেছেন রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না। যদি করা যেত তাহলে আমাদের এটা নিয়ে এত চিন্তা করতে হতো না। আমাদের রাজ্যের যে চাহিদা সেটা পূরণ করতে আমরা হিমশিম খাই, যদিও অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে ব্লাড ডোনেশনের ক্ষেত্রে একটা ভালো। এছাড়াও রক্তদান শিবিরে বক্তব্য রাখেন বিধায়ক প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, সেবা মন্দিরের উদ্যোগে প্রতি বছর রক্তদান শিবির সহ দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। তিনি বলেন, সেবা করাই প্রথম কাজ, তাই সেই দিকে লক্ষ্য রেখে আশ্রম কর্তৃপক্ষ প্রত্যেক বছর আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করি। যেমন আমরা বস্ত্র বিতরণ অনুষ্ঠান, বিভিন্ন গরিব দুঃখী মানুষের কাছে যারা বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন সময়ে সাধারণ বস্ত্রটুকু তারা এলে করে খুশি হয়। আর্থিক সামর্থ্য যাদের নেই, বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন অঞ্চলে